নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের ওপর বোমা ছড়ে গণহত্যা চালায়। এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরল ভারত। অপারেশন সিন্দুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এবার পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভারতে আসছেন তিনি। শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলোপাথারি কোপ চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাক। এবার থেকে বিদেশি ট্রাকগুলির ওপর চাপানো হবে 25% শুল্ক। 1 নভেম্বর থেকে কার্যকর হবে নয়া এই নীতি। আমেরিকায় বিরল খনিজের প্রথম চালান পাঠালো পাকিস্তান। জানা যাচ্ছে দেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে গত মাসে একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করে পাকিস্তান। সেই চুক্তির ভিত্তিতেই পাঠানো হয়েছে এই চালান। পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজের দেশের জনগণের ওপর বোমা ছড়ে গণহত্যা চালায়। এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরে সরব হলো ভারত। পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজেদের দেশের জনগণের ওপরে বোমা ছড়ে গণহত্যা চালায়। এবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরে সরব হলো ভারত। শুধু তাই নয়, ৭১-এর ভয়াবহ তুলে ধরে রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি আরও জানান, এটা সেই দেশ যারা সেনা অভিযানের নামে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল পাকিস্তান। এর পাল্টা পাকিস্তানকে বিশ্বের সামনে কার্যত নগ্ন করল ভারত। রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বলেন, প্রতি বছর এখানে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? পাকিস্তান বারবার জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করে, কিন্তু বলে না যে তারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। অথচ এই পাকিস্তান হলো এমন একটি দেশ যারা নিজেদের জনগণের উপরে বোমা হামলা করে, গণহত্যা চালায়, আর তা ঢাকতেই বিশ্বের সামনে কাশ্মীরের গান গায়। হরিশ আরও বলেন, পাকিস্তান হলো এমন দেশ যারা নিজেদের দেশের মানুষকে নৃশংস গণহত্যা করে। ১৯৭১ সালে এরা অপারেশন সার্চলাইটের মাধ্যমে ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। পাকিস্তানের এই গণহত্যা আজও গোটা বিশ্বের সামনে স্পষ্ট। জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘে এই সমালোচনার বিষয়টি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে। সে প্রসঙ্গে ভারতের প্রতিনিধি জানায়, নারী, শান্তি এবং নিরাপত্তা এজেন্ডায় ভারতের রেকর্ড অনবদ্য। শান্তি রক্ষা বাহিনীতেও মহিলা সৈন্যদের পদোন্নতির ক্ষেত্রে ভারতের অন্যতম উদাহরণ ভারতীয় পুলিশ সার্ভিসের প্রথম মহিলা অফিসার ডক্টর কিরণ বেদি। ২০০৩ সালে তিনি প্রথম মহিলা পুলিশ উপদেষ্টা এবং জাতিসংঘের পুলিশ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এবার পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ভারতে আসছেন তিনি। অপারেশন সিন্দুরের সময় কাবুল সফরে গিয়েছিলেন ভারতের প্রতিনিধি আনন্দ প্রকাশ। এবার পাকিস্তানের চাপ বাড়িয়ে ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে ভারতে আসছেন তিনি। তালিবান মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে কূটনৈতিক চাপানোতর। মনে করা হচ্ছে, হয়তো মুত্তাকির এই সফরে তালিবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে ভারত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী হলেও এতদিন মুত্তাকির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রসংঘের। সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। এরপর গত শনিবার মুত্তাকির ভারত সফরের কথা প্রকাশ্যে আসে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ৭ই অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। সেখানে মুত্তাকির পাশাপাশি থাকবেন চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা। সেই সফর শেষ করেই ভারতে আসবেন তালিবান মন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে আগামী ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন মুত্তাকি।
প্রসঙ্গত 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভারত সফরে আসছেন তালিবানের কোনো মন্ত্রী। উল্লেখ্য, আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর দ্বিতীয়বার কাবুলিওয়ালার দেশের শাসনভার হাতে নেয় তালিবান। ক্ষমতা দখলে 4 বছর পেরিয়ে গেলেও এতদিনে শুধুমাত্র রাশিয়াই স্বীকৃতি দিয়েছে তালিবানকে। ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক থাকলেও তালিবানকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। অনুমান করা হচ্ছে সেই অচলায়তন ভেঙে মুক্তাকির এই সফরে হয়তো তালিবানকে স্বীকৃতি দিতে পারে ভারত। তালিবানও চায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। ওয়াকিবহাল মহলের মতে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে তালিবানকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে পারে ভারত। কারণ ভারতের উপর চাপ বাড়াতে একদিকে আমেরিকা, অন্যদিকে চীনকে হাত করেছে পাকিস্তান। এই অবস্থায় ইসলামাবাদের শত্রু তালিবানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া পহেলগাঁও সন্ত্রাসের পর ভারতের পাশে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দায় সরব হয়েছিল তালিবান সরকার। ভারত পাক সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেন এস জয়শঙ্কর। এবার মুক্তাকির ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনে হবে এবং ভারতের সাথেই অগ্রাধিকার পাবে। ফের একবার একথা স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। ফের একবার একথা স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জয়শঙ্কর আরও বলেন, আমাদের আমেরিকার সঙ্গে কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় কারণ, আমরা এখনো বাণিজ্য আলোচনায় কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারিনি। এর ফলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর কিছু শুল্ক বসিয়েছে। তিনি জানান, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় বাজার, তাই সেখানে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে বোঝাপড়া জরুরি। তবে সেই বোঝাপড়া এমন হতে হবে যেখানে ভারতের স্বার্থ ও সীমা রক্ষা পায়। যে কোনো আলোচনায় কিছু বিষয় নিয়ে সমঝোতা করা যায়, আবার কিছু বিষয় একদমই পরিবর্তন করা যায় না, বলেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর কথায়, আমেরিকার চাপানো কিছু শুল্ক ভারত প্রথম থেকেই অন্যায্য বলে মনে করেছে। বিশেষ করে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসানোকে তিনি অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন। এস জয়শঙ্করের মতে, অন্যান্য দেশও রাশিয়া থেকে জ্বালানি নিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে। কিছু ক্ষেত্রে তা 50% পর্যন্ত উঠেছে। এর মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত এই সিদ্ধান্তকেই অন্যায্য ও অযৌক্তিক বলেছে। তবে বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, এই টানাপোড়েন দুই দেশে সব সম্পর্ককে প্রভাবিত করছে না। অনেক ক্ষেত্রে সম্পর্ক আগের মতোই চলছে, এমনকি কিছু ক্ষেত্রে আগের চেয়েও ভালোভাবে এগোচ্ছে। সমস্যা আছে, কিন্তু আমরা আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। এস জয়শঙ্কর আশাবাদী, খুব শীঘ্রই আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাবো যেখানে দুই দেশের স্বার্থ রক্ষা করেই সমঝোতা সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্তের বন্যা বইবে, যা কেউ চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলকে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজায় শান্তি ফেরানোর জন্য মরিয়া ট্রাম্পের দাবি, হামাস এবং একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে রক্তের বন্যা বইবে, যা কেউ চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্টিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলকে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে গাজার শান্তি ফেরানোর জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হামাস এবং একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয় বন্ধ হবে বলেই মনে করছেন তিনি।
ইতিমধ্যেই মিশরে যুযুধান ইসরায়েল এবং হামাস গোষ্ঠীর আলোচনায় বসার কথা। ঠিক তার আগে গাজায় শান্তি ফেরাতে দুই পক্ষকেই তাড়া দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শতাব্দী প্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। সময় আসল, না হলে রক্তের বন্যা বইবে, সেটা কেউ দেখতে চায় না। এই সঙ্গে তিনি জানান, গাজায় শান্তি প্রক্রিয়ায় নিয়ে হামাস এবং একাধিক দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য, এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। পণবন্দীদের মুক্তি, গাজায় যুদ্ধবন্ধের বিষয়ে কথা হয়েছে। সবচেয়ে জরুরি হল পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো। এই আলোচনা খুবই সফল হয়েছে। দুই পক্ষ ইতিমধ্যে মিশরে আবার দেখা করবে এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে গাজার শান্তি আলোচনায় পণবন্দীদের মুক্তি নিয়ে কথা হয়েছিল। উল্লেখ্য, শান্তি প্রস্তাবের মাঝে শনিবার ফের গাজায় মারণ হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনা। ঘটনায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলের এই হামলার পর প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরবে গাজায়? জানা গিয়েছে, শনিবার সকালে গাজা শহর এবং গাজার দক্ষিণাংশের খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে ইহুদি সেনা। এর মধ্যে গাজা শহরে মৃত্যু হয়েছে 4 জনের। অন্যদিকে খান ইউনিস এলাকায় মৃত্যু হয় 2 জন সাধারণ নাগরিকের। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিমান JF-17 চীনের তৈরি, যদিও পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র। সেই যুদ্ধবিমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। ভারত বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? শেষ পর্যন্ত এই বিষয়ে বিভ্রান্তি কাটিয়ে বিবৃতি দিল মস্কো। যুদ্ধবিমান JF-17 চীনের তৈরি, যদিও এটা পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র। সেই যুদ্ধবিমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। ভারতের বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? শেষ পর্যন্ত বিভ্রান্তি কাটাতে বিবৃতি দিল মস্কো। এই বিষয়ে কি বলছে ভ্লাদিমির পুতিন সরকার? রাশিয়া নিশ্চিত করল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান JF-17 সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, চীনের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের পরিষেবা আরও উন্নত করার জন্য রাশিয়ার কাছ থেকে RD-93MA ইঞ্জিন কিনছে পাকিস্তান। এমন খবরে অনেকেই চমকে উঠেছিল। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই দেশ আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানকে কিভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হলো মস্কো? বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে ভারতীয় সংবাদ মাধ্যম V1 যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকদের সঙ্গে। উত্তরে রুশ প্রতিনিধিরা পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির বিষয়টি খারিজ করেন। মস্কোর তরফে বলা হয়, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই যে যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি তৈরি হয়েছে ভারতের। তার মধ্যে যেমন রয়েছে সুদর্শন চক্র S-400, যা অপারেশন সিন্দুরের বিশেষভাবে কাজে এসেছে। তেমনি ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি মারণ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা। এছাড়াও রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে ভারত। সেই প্রসঙ্গ টেনে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার বিরল খনিজের প্রথম চালান পাঠালো পাকিস্তান। জানা যাচ্ছে, দেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে গত মাসে একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করে পাকিস্তান। সেই চুক্তির ভিত্তিতেই পাঠানো হয়েছে এই চালান। গলা পর্যন্ত ঋণে ডুবে পাকিস্তান এবার ঘরের সম্পদ বিক্রির পথে হাঁটল। আমেরিকায় বিরল খনিজের প্রথম চালান পাঠালো পাকিস্তান। জানা যাচ্ছে, দেশের খনিজ সম্পদ অনুসন্ধান এবং উন্নয়নের লক্ষ্যে গত মাসে একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। সেই চুক্তির ভিত্তিতেই পাঠানো হয়েছে এই চালান। গোপন চুক্তির ভিত্তিতে দেশের বিরল খনিজ আমেরিকার হাতে তুলে দেওয়ার ঘটনায় শাহবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। পাক সংবাদ মাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী
যে সমস্ত বিরল খনিজ আমেরিকায় পাঠানো হয়েছে সেই তালিকায় রয়েছে অ্যান্টিমনি, কপার কনসেন্ট্রেট এবং বিরল খনিজ নিওডাইমিয়াম ও প্রসেওডাইমিয়াম। এই খনিজ পাঠানো হয়েছে মার্কিন সংস্থা ইউএস স্ট্র্যাটেজিক মিনারেল এবং পাকিস্তানের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশনের চুক্তির ভিত্তিতে, যে চুক্তির মাধ্যমে আমেরিকা পাকিস্তানের $500 মিলিয়ন বিনিয়োগ করছে। চুক্তির মূল উদ্দেশ্য পাকিস্তানের বিরল খনিজ প্রক্রিয়াকরণে গতি আনা। এই বিরল খনিজের নমুনা আগেই পাঠানো হয়েছে আমেরিকায়। সপ্তাহখানেক আগে হোয়াইট হাউসের তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যেখানে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বাক্সের দিকে তাকিয়ে রয়েছেন। পাশে দাঁড়িয়ে পাক সেনাপ্রধান আসিফ মুনির ও শাহবাজ শরীফ তাকে কিছু বোঝাচ্ছেন। ভাইরাল সেই ছবি বিরল খনিজের নমুনা বলে জানা যাচ্ছে। এরপরই আমেরিকায় বিরল খনিজের প্রথম চালান পাঠালো পাকিস্তান। আগামী দিনেও এই রপ্তানি চলতে থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু কেন আমেরিকাকে বিরল খনিজ বিক্রি করছে পাকিস্তান? জানা যাচ্ছে বিপুল ঋণের জেরে জর্জরিত পাকিস্তান। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে প্রযুক্তি ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ বিরল খনিজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ মুনিররা, যার জেরেই ব্রিফকেস হাতে ট্রাম্পের কাছে পৌঁছন তারা। এমন সুযোগ হাতছাড়া করেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এই খনিজ কিনতে রাজি হয়ে যান তিনি। তবে দেশের সম্পদ এভাবে গোপন চুক্তি করে বিক্রি করে দেওয়ার ঘটনায় ফুঁসে উঠছে ইমরানের দল। এই রহস্যজনক চুক্তির বিরুদ্ধে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হল বিরল খনিজ। প্রযুক্তি ক্ষেত্র এই খনিজ ছাড়া ভাবা যায় না। বর্তমানে বিরল খনিজে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুত রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে ব্রাজিলে রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন। তৃতীয় স্থানে রয়েছে ভারতে 6.9 মিলিয়ন মেট্রিক টন। চীনের সঙ্গে আমেরিকার সংঘাতের জেরে বিরল খনিজ আমদানির বিকল্প খুঁজছে আমেরিকা। ট্রাম্পের সেই চাহিদা কিছুটা হলেও পূরণ করে নিজেদের আখের গোছাতে মরিয়া পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রি করলে উপকৃত হবে ভারত। বিতর্ক উস্কে এমনটাই দাবি করলেন রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ তথা রাশিয়ায় সরকারি প্রতিষ্ঠান প্রিমাকভ ইনস্টিটিউটের প্রধান পিয়েত্রো টপিচকানভ। পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রি করলে উপকৃত হবে ভারত। বিতর্ক উস্কে এমনটাই দাবি করলেন রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ তথা রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান প্রিমাকভ ইনস্টিটিউটের প্রধান পিয়েত্রো টপিচকানভ। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, প্রথমত এর মাধ্যমে প্রমাণিত হবে চীন এবং পাকিস্তান উভয় দেশই রাশিয়ার উপর নির্ভরশীল। যুদ্ধ বিমানের ইঞ্জিন কিনতে হলে তাদের শরণাপন্ন হতে হবে মস্কোর কাছেই, কারণ RD-93 যথাযথ বিকল্প তারা এখনো নির্মাণ করতে পারেনি। দ্বিতীয়ত, রাশিয়া যদি যুদ্ধ বিমানের ইঞ্জিন পাকিস্তানকে বিক্রি করে তাহলে ভারতের কাছে যুদ্ধ বিমান JF-17 সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি হবে, খুঁটিনাটি বিষয় জানতেও পারবে। যুদ্ধ বিমান JF-17 চীনের তৈরি, কিন্তু তা পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র। সেই যুদ্ধ বিমানের শক্তি বাড়াতে ইসলামাবাদের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়েছিল। প্রশ্ন ওঠে, ভারত বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? শুরু হয় বিতর্ক। এইসবের মাঝে বিবৃতি দেয় মস্কো, জানায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমান JF-17 সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ভারতীয় সংবাদ মাধ্যমে যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকরা এই বিষয়টি নিশ্চিত করেন। উত্তরে রুশ প্রতিনিধিরা পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রির বিষয়টিও খারিজ করেন। মস্কোর তরফে বলা হয়, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি রয়েছে ভারতের। তার মধ্যে যেমন রয়েছে সুদর্শন চক্র S-400, যা অপারেশন সিন্দুরে বিশেষভাবে কাজে এসেছে, তেমনি ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি মারণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী, বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা।
এছাড়াও রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে ভারত, সেই প্রসঙ্গ টেনে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।